হ্যালো, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, আমরা গত ক্লাসে শেষ যে টপিকে ছিলাম সেটা হচ্ছে পাওয়ার ইকুয়েশন, ক্যারিয়ার পাওয়ার ইকুয়েশন, আপার সাইড ফ্রিকোয়েন্সি পাওয়ার ইকুয়েশন, লোয়ার সাইড ফ্রিকোয়েন্সি পাওয়ার ইকুয়েশন। এটার জন্য আমি গতকাল একটা ভিডিও মধ্যে দেখতে বলছিলাম, ভিডিও নাম্বার 13 যেটা ছিল আমরা যে চ্যানেলটা ফলো করতেছি তার ভিডিও নাম্বার হচ্ছে 13 ছিল। হয়তো অনেকে দেখছে, অনেকে দেখো নাই, তো আমি একটু একবার শেষ দেখে দিচ্ছি ইকুয়েশনটা। আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, গতকাল আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এসএফ থেকে আমরা এই মানটা বের করছিলাম, কিন্তু আসলে এটা বের করতে হবে এসটি থেকে। এসটি যে ইকুয়েশন সেখান থেকে মূলত আমরা এই পাওয়ার ইকুয়েশনটা বের করব, এসএফ থেকে না। এসটি ইকুয়েশনটা কি ছিল আশা করি তোমাদের মনে আছে, এটা ছিল এসি 1 প্লাস কে এ এমটি into cos 2 pi fct, 2 pi ft। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন, যেখান থেকে আমরা যদি এটার পরের লাইনে যদি লিখি ব্র্যাকেট লিখি তাহলে আছে এসি cos 2 pi fct 2 pi fct প্লাস কে এ এমটি এসি cos 2 pi fct, যার মধ্যে এসি cos 2 pi fct হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল, আর কে এমটি এসি cos 2 pi fct হচ্ছে আমার সাইড ব্যান্ড সিগন্যাল। ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে পারি মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, এটাকে আমরা বলতে পারি মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, আর এটাকে আমরা বলতে পারি আমার ক্যারিয়ার সিগন্যাল। যেহেতু বলা হয়েছে এভারেজ পাওয়ার আমাকে বের করতে হবে, তো আমরা গতদিন যেটা বলছিলাম এভারেজ পাওয়ার মানে হচ্ছে আমাকে আমার যে অ্যামপ্লিটিউড দেওয়া আছে যে অ্যামপ্লিটিউডের আরএমএস ভ্যালু বের করতে হবে। তার মানে নরমালি আমার পাওয়ারের ইকুয়েশন হচ্ছে পি এভারেজ equal to x RMS square by r। এটা x না লিখে আমরা ডিরেক্ট b লিখি। v RMS square by r, ঠিক আছে, ওকে v RMS square by r p এভারেজ ইকুয়েশন। তাহলে এখানে আমার v RMS এই AC RMS হচ্ছে AC RMS, যেটা AC RMS হচ্ছে AC by √2, AC RMS হচ্ছে AC by √2। তাহলে এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনে বসাই আমরা পাবো AC by √2 AC AC by √2 whole square divided by r। এখান থেকে আমরা পাবো AC square by 2। যদি আমরা ধরে নেই
এস স্কয়ার বাই 2r যদি আমরা ধরে নেই r এর মান 1 তাহলে মূলত এইটার করেসপন্ডিং পাওয়ার ইকুয়েশন হয় ac স্কয়ার বাই 2 বা আমরা লিখতে পারি হাফ ac স্কয়ার। ঠিক আছে, এটার করেসপন্ডিং ইকুয়েশন হচ্ছে হাফ ac স্কয়ার। এটা কিভাবে পাওয়া যাবে? এইভাবে। ঠিক আছে, এখানে আর অন্য কিছু নাই। কতদিন আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে এসএফ থেকে আমরা এটা বের করছি। আসলে এটা এসএফ থেকে বের হবে না, এটা এসটি থেকে বের হবে। আচ্ছা, এবার আসো এখানে এই ইকুয়েশনটাই এএমটি, এটাকে আমরা গতকাল অলরেডি বলে এএমটিটা হচ্ছে আমার মিউ মডুলেশন ইনডেক্স। ঠিক আছে, আমরা চাইলে এএমটি কে অলরেডি মিউ আকারে প্রকাশ করতে পারি, যার মান হচ্ছে লেস অর ইকুয়াল 1। তার মানে মিউ এর ম্যাক্সিমাম মান হতে হবে 1। যদি 1 এর থেকে বেশি হয় তাহলে আমার ইনভেলপে ডিসটরশন হবে। ইনভেলপে ডিসটরশন হইলে কিন্তু আমরা আর অরিজিনাল সিগন্যালটা ডেস্টিনেশনে পাবো না। তাহলে এখানে এই সিগন্যালটা মানে আমার এই ক্যারিয়ার মডুলেটেড যেটা, তার মধ্যে আমার অ্যাম্পলিটিউড হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, তাহলে আমি যদি তার এভারেজ পাওয়ার বের করতে চাই, এই কে এ এসি আর এমটি, এই এমটিটা কি? আমার এমটিটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। এমটি কি? মেসেজ সিগন্যাল, যেটা আমরা গতদিন অলরেডি বলছি। এর ইকুয়েশন কি? এমটি ইকুয়েশন হচ্ছে এ এম cos 2 pi fct 2 pi fmt সরি fmt। আমরা এটা অলরেডি বলছি যে আমাদের এমটি ইকুয়েশনটা কি। তার মানে আমরা যদি এখান থেকে মান বের করতে চাই, আমার এখানে কি কি আছে দেখো। আমার এখানে আছে এসি, কে, আবার এম, তিনটা অ্যামপ্লিটিউড আছে। এখন আমি যে কোনো একটা নিয়ে কাজ করব। আমি ধরে নিতে যাচ্ছি এসি এসির জায়গায় থাকুক, মিউ মিউ এর জায়গায় থাকুক। ঠিক আছে, তার মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে চাই, মিউ এসি cos 2 pi fct। ঠিক আছে, আমরা 2 pi fct আমরা এটার করেসপন্ডিং পাওয়ার ইকুয়েশন বের করব। খেয়াল করো, এই পাওয়ার ইকুয়েশনটা কিন্তু আমার আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দুটার জন্যই। আমার আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দুটার জন্যই, কারণ যখন আমরা এটাকে এসএম বানাচ্ছি তখন কিন্তু এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। যেহেতু এখানে একটা এমটি আছে, এর জন্য ইকুয়েশনটা হয়ে যায় ডেল এফসি মাইনাস এফএম ডেল এফসি প্লাস এফএম। মানে এটা কিন্তু আমার দুটা সাইড ব্যান্ডের পাওয়ার। তো এখান থেকে কি আসে? এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে মিউ তো মিউ এসি divided by √2 whole square divided by r। এটা হচ্ছে এর পাওয়ারের ইকুয়েশন। এখান থেকে কি আসে দেখি আমি, মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 2 মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 2। আচ্ছা, মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 2 যদি আসে আমাদের ইকুয়েশনের সাথে আসলে এটা মিলবে না। মিউ বাই r বাই 2 দেখছি। AC cos 2 pi fct side band fct। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কে এ এম টি
এসি স্কয়ার। কে এ এম টি এসি, এটা হচ্ছে আমাদের এখানকার করেসপন্ডিং অ্যামপ্লিটিউড। যদি আমরা আরেকটু ভাঙিয়ে এটাকে, তাহলে এটা পাওয়া যাবে আরো এরকম হয়ে যাবে কে এ এম এসি। এটার একটা কজ আসবে আর এটার একটা কজ থাকবে, কজ বাদ দিলাম। তাহলে এই অংশটা পুরোটা এটা হচ্ছে আমার মডুলেটেড ওয়েভ বা সাইড ব্যান্ডের করেসপন্ডিং অ্যামপ্লিটিউড। যদি আমরা এটাকে পাওয়ার ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এভারেজ করতে হবে। কে এর জায়গায় থাকবে এম বাই √2 সি বাই √2 সরি, আমাকে একটু বই দেখে আসতে হবে। Side band equation equal to 1/8 mu square AC square mu AC mu by √2 AC by √2 1/4। আচ্ছা, সরি, আচ্ছা আমি একটা ইকুয়েশনে যাচ্ছি। আগে আমি একটু ইকুয়েশনটা থেকে আসতেছি, আশা করি সমস্যা হবে না। সেটা হচ্ছে যে আমাদের টোটাল পাওয়ার ইকুয়াল টু বের করতে হবে পিটি। টোটাল পাওয়ার একটা পাওয়ার, পি সি একটা পাওয়ার, পি এস বি একটা পাওয়ার। ঠিক আছে, পি এস বি মানে পি সাইড ব্যান্ড, পি সি মানে পি ক্যারিয়ার, পি টোটাল মানে হচ্ছে পিসি প্লাস পিএসবি, পিসি প্লাস পিএসবি। যখন আমরা এটা এফিসিয়েন্সি বের করব, সেটার ইকুয়েশনটা হবে পিসি ডিভাইডেড বাই পিটি। ওকে, তো পিসি যেটা বের করছে সেটা কিন্তু আমাদের ঠিক আছে, সেটা হচ্ছে হাফ এসি স্কয়ার। এটাই আমাদের ক্যারিয়ার পাওয়ার, হাফ এসি স্কয়ার ডিভাইডেড আমরা পাবো হাফ এসি স্কয়ার প্লাস হাফ এসি স্কয়ার প্লাস এখানে আসবে পিএসবি। ঠিক আছে, এই পিএসবির মানটা আসবে এমন যে এটা এখানে বসবে। তো পিএসবির মানটা আসতেছে হচ্ছে মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 4 যদি আসে তাহলে মনে হয় এটা মিলবে শুধুমাত্র মিউ স্কয়ার এসি স্কয়ার। আচ্ছা, মিউ এর মধ্যে কিন্তু একটা এম পার্ট আছে, খেয়াল রেখো। এসি স্কয়ার মিউ হচ্ছে কি কে এ এম টি, মিউটা হচ্ছে কে এ এম টি। ঠিক আছে, মিউ এর মধ্যে একটা এসি পার্ট আছে, এম পার্ট আছে। তার মানে হচ্ছে যখন আমরা বের করতেছি মিউ এসি, তার মানে হচ্ছে মিউ ডিভাইডেড বাই √2 ইনটু এসি ডিভাইডেড বাই √2। এবার ঠিক আছে, এসি ডিভাইডেড বাই √2 দুটারই আমার এভারেজ মানে আরএমএস ভ্যালু বের করতে হবে, সেটার হোল স্কয়ার ডিভাইডেড বাই আর। ওকে, এটার মিউ এর মধ্যে যেহেতু একটা এমটি পার্ট আছে, এমটির মধ্যে আবার কি আছে, এমটির মধ্যে আছে এম, তার মানে ওই এম বাই √2টা তো আমার আসলে
কনসিডার করতে হবে, এর মধ্যেও একটা অ্যামপ্লিটিউড আছে। সুতরাং মিউ কেও আমার √2 দিয়ে ভাগ করতে হবে, আর এসি কে তো √2 দিয়ে ভাগ করতেই হবে তার আরএমএস ভ্যালুর জন্য। তার মানে হচ্ছে মিউ এসি বাই 2 হচ্ছে আমার মিউ এসি cos 2 পাই fct এর করেসপন্ডিং আরএমএস ভ্যালু। তাহলে এত স্কয়ার বাই আর, যদি আমরা আর কে 1 ধরি তাহলে আমরা এখান থেকে পাবো মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 4, মিউ স্কয়ার এসি স্কয়ার বাই 4, √2 গুণ করলে 2, হ্যাঁ 4। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো 1/4 মিউ স্কয়ার এসি স্কয়ার। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে স্যার বইতে আসলে 1/8 আছে, আসলে এই 1/8 যেটা সেটা হচ্ছে আলাদা আলাদা সাইড ব্যান্ডের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা আলাদা সাইড ব্যান্ডের জন্য, এটা হচ্ছে আলাদা আলাদা সাইড ব্যান্ডের জন্য। আর এখানে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে একটা সাইড ব্যান্ডের জন্য, এই দুইটা সাইড ব্যান্ডের জন্য একসাথে। তাহলে যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1/8 মিউ স্কয়ার এসি পাবো, মানে সেটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। হ্যাঁ খালিদ বলো। স্যার স্যার √2 গুণ করলে তো স্যার 2 হয়, 4 তো হবে না। স্কয়ার করবা না? ও স্যার স্কয়ার, জি স্যার স্কয়ার করলে 4 হবে, ঠিক আছে। এটাই। তাহলে এখান থেকে যদি আমরা এই এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে এখানে দেখো প্রত্যেকটার মধ্যে হাফ এসি স্কয়ার আছে, তার মানে হাফ এসি স্কয়ারের ভাগ দিলাম, হাফ এসি স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে থেকে 1/2 মিউ স্কয়ার, ঠিক আছে, মিউ স্কয়ার, যেটাকে আমরা যদি নিচে লসাগু করি তাহলে পাবো হচ্ছে 2 প্লাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2, এখানে 1 2 প্লাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 2 উপরে চলে আসবে। তাহলে আমরা আমাদের এখানকার এই ইকুয়েশনটা হয়ে যায় 2 ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার, ঠিক আছে। এবার আমাদের ইকুয়েশনও ঠিক আছে, আমাদের এটা হচ্ছে মডুলেশন এফিসিয়েন্সি, এটা হচ্ছে মডুলেশন এফিসিয়েন্সি। খেয়াল রাখো এটার একক কি হবে, এটা অবশ্যই পার্সেন্টেজে হবে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এত। তার মানে দেখো আমাদের সবচেয়ে ভালো মডুলেশন কত হতে পারে, অ্যামপ্লিটিউড মডুলেশনে মিউ যদি 1 হয় তাহলে শুধুমাত্র সবচেয়ে ভালো মডুলেশন হয়, ধরে নিতে হবে। তাহলে এটা যদি 1 হয় তাহলে কি হবে, 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 স্কয়ার মানে 1। তার মানে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হইতে পারে, ম্যাক্সিমাম বলতেছি এটা তো 0.1 হইতে পারে। তার মানে মিউ একবার 1 বসায় চেক করবা, একবার 0.1 বসায় চেক করবা, তাহলে আমাদের এফিসিয়েন্সি পাবা। এটা হচ্ছে এফিসিয়েন্সি পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। এটার মিউ কিন্তু এক না, মিউ হচ্ছে মডুলেশন ইনডেক্স। তার মানে এটা হচ্ছে মডুলেশন ইনডেক্স, ক্যারিয়ার ওয়েভ কিভাবে মডুলেট হইছে, ঠিক আছে, সেটা হচ্ছে মডুলেশন ইনডেক্স। কত বেশি হইছে না কত কম হইছে মডুলেশন, বা ক্যারিয়ার ওয়েভের কি পরিমাণ ভ্যারি হইছে। যদি মডুলেশন ইনডেক্স 1 হয় তার মানে সবচেয়ে বেশি ভ্যারি হইছে, যদি মডুলেশন ইনডেক্স 0.1 হয় তার মানে সবচেয়ে কম ভ্যারি হইছে, ঠিক আছে, ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড আছে। ওকে, এটা হচ্ছে মডুলেশন ইনডেক্স। হ্যাঁ, আর এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। তো এটা আমাদের ছিল লাস্ট ক্লাসের টপিক। আমরা এখানেই ছিলাম। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মানে আপার সাইড ফ্রিকোয়েন্সি পাওয়ার বা আপার সাইড ব্যান্ড পাওয়ার 1/8 মিউ স্কয়ার এসি, আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি পাওয়ার 1/8 মিউ স্কয়ার এসি। কিভাবে, ওই যে আমি বললাম যে এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবো 1/8, এবং এটা হচ্ছে মূলত পি ইউএসবি প্লাস পি এলএসবি। এই পিএসবি মানেই হচ্ছে আবার পিএসবি মানেই হচ্ছে পি এলএসবি যোগ পি ইউএসবি, পি এলএসবি লোয়ার সাইড ব্যান্ড প্লাস পি ইউএসবি আপার সাইড ব্যান্ড, ঠিক আছে। পিএসবি ইকুয়াল টু হচ্ছে পি লোয়ার সাইড ব্যান্ড প্লাস পি আপার সাইড ব্যান্ড, এবং দুটারই আসলে পাওয়ার সেম হবে, দুটার পাওয়ারই সেম হবে, দুটার যোগফল করলে পিএসবি পাবো। এই পিএসবি এবং পিসি যোগ করলে আমরা পিপি পাবো, ঠিক আছে। এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা কিছু ম্যাথ তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিব, এই ইকুয়েশনগুলো ইউজ করে। তখন আর কি তোমরা হয়তোবা
যখন করবা তখন তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা যে এই ইকুয়েশনগুলোর কাজ কি। তো আমরা চলে যাচ্ছি তাহলে এর পরের টপিকসে। এবং এখানে দেখো যেটা বলা ছিল মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার, এটাই হচ্ছে আমাদের মডুলেশন ফ্যাক্টর, বা এটাকে আসলে মডুলেশন ফ্যাক্টর বলা হয় নাই, which depends only on মডুলেশন ফ্যাক্টর বা মডুলেশন ইনডেক্স। তার মানে এটা হচ্ছে আমার মডুলেশন এফিসিয়েন্সি, যেটা আমার মিমের উপর ডিপেন্ড করে। কারণ এখানে আচ্ছা এটা তো আবার আমাদের ইকুয়েশন কিন্তু হয় নাই, মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার হয়ে গেল। কেন বারবার আমি জিনিসটা ভুল করতেছি? আমাদের আসছে 2 ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার। আমাদের তো আচ্ছা আমরা একটু ভিডিওতে চলে যাব। আচ্ছা তোমরা একটু ভিডিওটা দেখো, আমি নিজে আসলে গুলাই ফেলছি সকালবেলা উঠেই। এখানে যেটা বলছে, আমি ভিডিওটা তোমাদের দেখানোর সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে দিই, আমি একটু বুঝে নিই। বলা হচ্ছে পাওয়ার অফ এসি cos 2 পাই এফসিটি, এটা হচ্ছে হাফ এসি স্কয়ার। এটা কিভাবে আসছে সেটা আমি তোমাদের অলরেডি দেখাইছি। সেটা হচ্ছে এসি বাই √2 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর, সেখান থেকে পাওয়া যায় এসি স্কয়ার বাই 2। ঠিক আছে, এবার বলা হচ্ছে সাইড ব্যান্ডের জন্য আমরা কি পাই, কে এ এসি এমটি cos 2 পাই এফসিটি, যেখানে বলা হচ্ছে সাইনোসয়েড উইথ অ্যামপ্লিটিউড কে এমটি, মানে এটা এই cos 2 পাই এফসিটি, এই তোমার হচ্ছে cos 2 পাই এফসিটির সঙ্গে যে অংশটা আছে সেটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। তার মানে কে এসি এমটি এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা এখন বলছে সিন্স এমটি ইজ ভ্যারিং এট এ মাচ স্লোয়ার রেট দেন cos 2 পাই এফসিটি, তার মানে এফসি এর মান এফএম এর থেকে অনেক বড়, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ কে এ স্কয়ার এসি স্কয়ার এমটি স্কয়ার বাই 2। আচ্ছা কি করলো এখানে, দেখো এখানে যেটা বললো যে যদি আমার অ্যামপ্লিটিউড এসি হয়ে থাকতো, যেটা আমাদের কিছুক্ষণ আগে ছিল, তাহলে তারপর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাওয়া গেল কত, এসি স্কয়ার বাই 2। তাইলে এটা যদি আমার অ্যামপ্লিটিউড হয় কে এ এসি এমটি, তার করেসপন্ডিং পাওয়ার হবে হাফ অফ এটা স্কয়ার, যেটা আগেরটা ছিল হাফ অফ এসি স্কয়ার, তাহলে এটা হবে হাফ অফ এটা স্কয়ার। তাহলে এটা স্কয়ার হচ্ছে কে স্কয়ার এসি স্কয়ার এমটি স্কয়ার। ওকে, হাফ অফ কে স্কয়ার এসি স্কয়ার এমটি স্কয়ার। আচ্ছা এখন এমটি কিন্তু আমার একটা সিগন্যাল, এমটি হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। তার মানে এমটি স্কয়ার কে এভারেজ করতে হবে, কারণ আমরা কিন্তু এভারেজ পাওয়ার বের করতেছি। তাহলে এই পিটা হচ্ছে বলা হচ্ছে এক্সপেক্টেড এভারেজ পাওয়ার বা এক্সপেক্টেড এভারেজ ভ্যালু। এখন দেখো এই কে স্কয়ার বা এসি স্কয়ার কে এভারেজ করার কিছু নাই, কিন্তু আমাদের এভারেজ করতে হবে কি এমটি স্কয়ার, কারণ এটার মধ্যে আমার একটা মেসেজ সিগন্যাল আছে। আচ্ছা এর জন্য পরবর্তীতে এই এক্সপেক্টেড এভারেজ ভ্যালু এটা কার, শুধুমাত্র এমটি স্কয়ারের জন্য বের করতে হবে। এখন এমটি কি ছিল খেয়াল করো, এমটি ছিল এ এম cos 2 পাই এফসিটি, তাহলে তার করেসপন্ডিং পাওয়ার হবে কি পাওয়ার অফ মেসেজ সিগন্যাল পিএম। আচ্ছা এই ইএমটি স্কয়ার কে ডাইরেক্ট পিএম ধরে নিল, আপাতত পিএম ধরে নিল। এটা তাহলে কি পাওয়া গেল, হাফ কে স্কয়ার এসি স্কয়ার পিএম, এটার মান ধরে নিচ্ছে পিএম। ঠিক আছে, ই অফ এমটি স্কয়ার এম স্কয়ার টি, এটাকে ধরে নেওয়া হয়েছে পিএম। তাহলে এখানে বলা হচ্ছে পাওয়ার অফ মেসেজ সিগন্যাল, পিএমটা হচ্ছে পাওয়ার অফ মেসেজ সিগন্যাল, পিএমটা হচ্ছে পাওয়ার অফ মেসেজ সিগন্যাল। আচ্ছা তো হয়তো বা এখান থেকে আমার মাথায় কিছু আসতে পারে, আরেকবার লাস্ট ট্রাই দেই। তাহলে আমরা যেটা পারলাম সেটা হচ্ছে হাফ অফ কে এ স্কয়ার এসি স্কয়ার আর কি ই অফ, ই বলতে বোঝানো হচ্ছে এক্সপেক্টেড এভারেজ ভ্যালু অফ এম স্কয়ার টি। ওকে, আচ্ছা এম স্কয়ার টি। আচ্ছা এরপর কি বলে দেখে আসি, লিখে রাখলাম। তো বলা হচ্ছে যে তাহলে টোটাল পাওয়ার অফ এম সিগন্যাল কি হবে, হাফ অফ এসি স্কয়ার প্লাস হাফ অফ এ স্কয়ার এসি স্কয়ার পিএম। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে পিএম। তাহলে এটাকে পিএম আকারেই লেখা হইলে এটা হচ্ছে টোটাল পাওয়ার। আচ্ছা এখন আমরা কি বের করব, মডুলেশন এফিসিয়েন্সি বের করব।
মডুলেশন এফিসিয়েন্সিটা কি? ক্যারিয়ার পাওয়ার ডিভাইডেড বাই টোটাল পাওয়ার। এফিসিয়েন্সি হচ্ছে power in carrier modulated by message divided by total power। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আমার আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে তোমাদের বলি, তোমরা হয়তো বুঝতে পারছো ভুলটা কোথায় হয়েছে। আমি যে ইকুয়েশনটা লিখছিলাম এরকম যে ইটা ইকুয়াল টু, আমি লিখছিলাম কি পিসি ডিভাইডেড বাই পিটি, পিসি ডিভাইডেড বাই পিটি। আসলে এটা ভুল, ঠিক আছে, এটা ভুল। এই ইকুয়েশনটা এটা না, এটার ইকুয়েশনটা হচ্ছে ইটা ইকুয়াল টু পিএসবি ডিভাইডেড বাই পিটি। ওকে, পিএসবি ডিভাইডেড বাই পিটি। তোমরা চাইলে আইজো দেখে দিতে পারো, এখানে লেখা আছে হাফ এ স্কয়ার কে স্কয়ার পিএম ডিভাইডেড বাই, কি লিখবে, ডিভাইডেড বাই হাফ এস স্কয়ার প্লাস হাফ এস স্কয়ার কে স্কয়ার পিএম। আসলে বিষয়টা হচ্ছে কি একটু বলি, একটু মনে পড়ছে। তাহলে এইটা যদি আমরা আমাদের আগে যে ইকুয়েশন গুলো বের করছিলাম সেই অনুযায়ী আমরা বসাই, একটু খেয়াল একটু চেক করে আসি আমাদেরটা ঠিক হয় কিনা। এটা ছিল 1/4 মিউ স্কয়ার এস স্কয়ার, ঠিক হইতেও পারে নাও হইতে পারে, তাও একবার চেক করে আসি। ডিভাইডেড বাই আমরা যেভাবে করছিলাম সেই অনুযায়ী, আর এটা ছিল হাফ এস স্কয়ার প্লাস 1/4 মিউ স্কয়ার এস স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ এস স্কয়ার এখানেও আছে, এখানে যদি হাফ এস স্কয়ার কেটে দেই তাহলে থাকে হচ্ছে হাফ মিউ স্কয়ার, এটা যদি কেটে দেই তাহলে থাকে 1, এটা যদি কেটে দেই তাহলে থাকে হাফ মিউ স্কয়ার। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে গেল এটা ইকুয়াল টু হাফ বা মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 কাটা যায় মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার। হ্যাঁ, আসলে ভুলটা হয়েছিল আমার ইকুয়েশন লেখাতে, অঙ্ক করাতে ভুল হয় নাই আজকে। এটা হচ্ছে মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার, এটারও হরে 2, এটারও হরে 2 যদি কেটে দেই তাহলে পাওয়া যায় মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ অফ মডুলেশন ইনডেক্স। আমরা যে হিসাবে করছিলাম সহজভাবে, এত এই প্যাচে না করি, আমি আসলে ওই ভিডিও দেখছিলাম, এটা আমার কাছে প্যাচানোই লাগছিল, দ্যাটস ওয়াই আমি আসলে এইভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা আমাদের পার্সেন্ট অফ মডুলেশন ইনডেক্সের ইকুয়েশনটা হচ্ছে পিএসবি ডিভাইডেড বাই পিটি। এবার খেয়াল করো মিউ এর মান আমরা যদি 0.1 বসাই তাহলে এইটা কত আসে, মিউ এর মান যদি 1 বসাই তাহলে কত আসে। দেখো যদি 1 বসাই, যদি মিউ ইকুয়াল টু 1 হয়, আমি জাস্ট একটা বোঝানোর জন্য বোঝাচ্ছি, মিউ যদি 1 হয় তাহলে আমার এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে হচ্ছে 33%, 33.3% হবে। 1/3 পার্সেন্টেজে যদি প্রকাশ করি তাহলে হবে 33%। ওকে, আচ্ছা, এবার মিউ এর মান যদি 0.1 হয়, মিউ এর মান যদি 0.1 হয় তাহলে একটু দেখো, খেয়াল করো, এটা হবে 0.1 স্কয়ার। 0.1 স্কয়ার মানে হচ্ছে, আমার কাছে ক্যালকুলেটর থাকার কথা, 0.1 বসালে কত আসে, 0.1 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 0.1 স্কয়ার। 0.1 বসাইলে এটার মান আর কি মিলিতে আসে। হ্যাঁ, এটা রেঞ্জ চলে আসে হচ্ছে 4.97 ইনটু 10 টু দি পাওয়ার -3 এরকম টাইপের। ওকে, তার মানে কি দেখো এখান থেকে আসলে কি বোঝা যায়, 4.97 ইনটু 10 টু দি পাওয়ার -3, তার মানে যখন আমরা ইয়ে করব এফিসিয়েন্সিতে নিব তখন এটা হবে -1%, বা এটাকে দেখা যায় 0.0497, 0.497%, হ্যাঁ, এটা লেখা যায়।
0.497%। এটা মানে কি এফিসিয়েন্সিটা হচ্ছে এফিসিয়েন্সি আসলে প্রকাশ করে যে আমার সাইড ব্যান্ড গুলো দেখো এফিসিয়েন্সি মানে কি আমার সাইড ব্যান্ড ডিভাইডেড বাই টোটাল পাওয়ার তার মানে আমার সাইড ব্যান্ডে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে। আচ্ছা আমার পাশে কেউ আসছে 1 মিনিট আমাদের সময় দাও আমি আসতেছি।
সরি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আশা করি ইকুয়েশনটা বুঝতে পারছো। এটা হচ্ছে আচ্ছা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে এফিসিয়েন্সিটা আসলে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আমার সাইড ব্যান্ডে কি পরিমাণ পাওয়ার গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখো সাইড ব্যান্ডে পাওয়ার গেছে যদি আমার মডুলেশন ইনডেক্স ম্যাক্সিমাম মানে 1 হয়, তাহলে আমার সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে 33%। তার মানে আমি যে পরিমাণ পাওয়ার, মানে আমরা কি বলছিলাম যে দুটা জিনিস খুব বেশি দরকার, একটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার এবং আরেকটা হচ্ছে ব্যান্ডউইথ। তার মানে অ্যামপ্লিটিউড মডুলেশনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাইড ব্যান্ডে খুবই কম পরিমাণ পাওয়ার আসলে পায়, সাইড ব্যান্ডগুলো খুব কম পরিমাণ পাওয়ার পায়। এটার জন্যই কিন্তু পরবর্তীতে এই যে ডিএসবিএসসি মানে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, মানে ক্যারিয়ার বাদ দিয়ে বাকি শুধু সাইড ব্যান্ড নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমরা ডিএসবিএসসি তে পরে যাব, আমাদের পরবর্তী টপিক আমাদের খুব সময় আসলে কম, যেহেতু আমাদের পরে আবার একটা ক্লাস আছে। তো এটা হচ্ছে ইকুয়েশন এলো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিমodulation অফ এএম সিগন্যাল। ডিমodulation অফ এএম সিগন্যাল, এখানে প্রথমে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে মিউ এর মান যদি শুধুমাত্র যদি মিউ এর মান 1 এর থেকে কম বা 1 এর সমান হয়, তাহলেই আমরা ওই অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ থেকে আমাদের মেসেজ সিগন্যালটা পেতে পারি। এবং সেটা দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে রেকটিফায়ার ডিটেকশন, আরেকটাকে বলা হচ্ছে ইনভেলপ ডিটেকশন। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় মূলত ইনভেলপ ডিটেকশন, সবচেয়ে বেশি ইউজ করা হয় ইনভেলপ ডিটেকশন। তো আমি রেকটিফায়ার ডিটেকশনটা যেটা সেটা হালকা করে একটু বলে যাচ্ছি। এই ছবিতে তোমরা আসলে মূলত রেকটিফায়ার ডিটেকশনটা বুঝতে পারবা। এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার ইনপুটে দেওয়া আছে। যখন আমরা এটা হচ্ছে আমার রেকটিফায়ার ডিটেক্টরের সার্কিট, সেখানে একটা ডায়োড আছে, এটা একটা রেজিস্টর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা রেজিস্টর, ঠিক আছে। আচ্ছা তো দেখো খেয়াল করো এই ওয়েভটা যখন, এটা আমার ইনপুট ওয়েভ, ঠিক আছে, মানে এটাই আমার এই এসটিটাই হচ্ছে আমার এই ভোল্টেজটা। যখন আমরা এটাকে এই সার্কিটের ইনপুট আকারে দিব তখন কি হবে দেখো, এই ডায়োডের মধ্য দিয়ে যখন এই সিগন্যালটা যাবে তখন ডায়োড কি করবে, শুধুমাত্র সিগন্যালটাকে একমুখী করবে। তার মানে যখন পজিটিভ সাইকেল তখন শুধু পজিটিভ পার্টটাকে এখান থেকে রেকটিফাই করতে দিবে, মানে এখান দিয়ে পাস করবে শুধুমাত্র পজিটিভ সাইকেল মানে পজিটিভ পার্টটা। তার মানে যখন এইটা এই পাশে চলে আসলো, যখন এই সিগন্যালটা এই ডায়োডকে অতিক্রম করবে তখন শুধুমাত্র আমরা এইরকম একটা ওয়েভফর্ম পাবো, এর নিচেরটা বাদ যাবে, একটু কাটা যাবে, কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হবে, আমরা এই জায়গাটায়, তার মানে কি এই জায়গাটায় আমরা মূলত পাবো এইরকম একটা ওয়েভ, ঠিক আছে। যেই ওয়েভের এই দাগগুলোকে, এটা হচ্ছে আমার ইনভেলপ, খেয়াল করো এটা হচ্ছে আমার ইনভেলপ। আর এই ওয়েভগুলো হচ্ছে আমার এগুলোকে বলা হচ্ছে ভিআরটি। তার মানে হচ্ছে আমার ক্যারিয়ার কি বলে মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ। মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ হচ্ছে আমার এইটা, মানে আমার ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড ছিল সেটা কিন্তু মডুলেট হয়ে গেছে, এটা হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, এটা হচ্ছে আমার ইনভেলপ, ঠিক আছে। আচ্ছা এবার কি হলো, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের মাধ্যমে আমরা লো পাস ফিল্টারের কাজ কি, যে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের নিচ পর্যন্ত যত সিগন্যাল আছে শুধুমাত্র ওটুকু পাস করবে। তো আমরা লো পাস ফিল্টারটাকে এমন ভাবেই সেট করব, তার একটা সূত্র আছে, কিছুদিন পরে হয়তো দেখবা, যে এমন ভাবেই তার মানটাকে আমরা নিব যে শুধুমাত্র আমার এই অংশটুকু পাবে। এই অংশটা কোনটা, আমার যে মেসেজ সিগন্যালটা, মনে আছে আমার মেসেজ সিগন্যালটা দেখতে যেমন, তো আমার মেসেজ সিগন্যালের কাছাকাছি একটা লো পাস ফিল্টার আমরা বসাবো। লো পাস ফিল্টার যখন সে পাস করবে তখন শুধুমাত্র এই অংশটা পাবে, এটা কি 1/π a প্লাস এমটি। এই যে ওয়েভফর্মটা, এই শেপটা হচ্ছে 1/π a প্লাস এমটি। তার মানে যখন লো পাস ফিল্টার পাস করবে তখন এর উপরে যত পার্ট ছিল সব বাদ যাবে, এর উপরে যত পার্ট ছিল সব বাদ যাবে। আচ্ছা এবার কি হলো, সেটা একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে অতিক্রম করবে। ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখনই অতিক্রম করবে তার মানে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ডিসি কে ব্লক করা। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ডিসি কে ব্লক করা। তো দেখো এখানে ডিসি হচ্ছে এ হচ্ছে ডিসি। এ যদি ডিসি হয় তাহলে 1/π * a, মানে এই অংশটা হচ্ছে ডিসি, এই পার্টটাকে সে ব্লক করে দিবে। তাহলে পাওয়া যাবে কি, শুধুমাত্র mt/π। তাহলে আমরা শুধুমাত্র mt/π এরকম একটা ওয়েভ শেপ পাবো। এটা হচ্ছে রেকটিফায়ার ডিটেকশন, ঠিক আছে। এটা হচ্ছে রেকটিফায়ার ডিটেকশন। এখানে কিছু কথা বলা আছে যে VR is applied to a low pass filter of cut off beat hertz.
আউটপুটই যেত, মানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলা আছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেলপ ডিটেকশন, বা এটাই মূলত সব জায়গায় ইউজ করা হয়। এটা হচ্ছে এটার কারণ হচ্ছে ইনভেলপ ডিটেক্টর একটা ছবি এখানে আঁকানো আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনভেলপ ডিটেক্টর। এটার মধ্যে এটা খুবই একটা সিম্পল সার্কিট। সিম্পল সার্কিট কিভাবে দেখো, এখানে শুধুমাত্র একটা ডায়োড আছে, একটা ক্যাপাসিটর আছে, আর একটা রেজিস্টর আছে, আর কিছু নাই। এই সার্কিটের মধ্যে একটা ডায়োড, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর, তার মানে এটা খুবই লো কস্ট একটা সার্কিট। এটা খুবই লো কস্ট সার্কিট। আচ্ছা, যেহেতু আমরা ডিমোডুলেশনে আছি, খেয়াল রেখো, আমরা যেহেতু ডিমোডুলেশনে আছি, তার মানে কিন্তু আমরা আছি রিসিভারে, আমরা এখন আছি রিসিভারে, তার মানে আমার রিসিভার সার্কিট এটা খুবই একটা সিম্পল সার্কিট এবং লো কস্ট সার্কিট। এবং এর জন্যই কিন্তু মূলত ইনভেলপ ডিটেক্টর বা ইনভেলপ ডিটেকশন দিয়ে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ডিমোডুলেশনটা করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু খরচ বেশি, কারণ এখানে কি, এখানে একটা ফিল্টার তৈরি করতে হবে, তুলনামূলক খরচ এটার থেকে বেশি, এটার তুলনায় ওটার খরচটা বেশি, খুব বেশি না আবার, ঠিক আছে। কিন্তু সাধারণত সবসময় ব্যবহার করা হয় ইনভেলপ ডিটেকশন। আচ্ছা, ইনভেলপ ডিটেকশনে অনেকগুলো কথা বলা আছে, মূল কথা যেটা সেটা একটু বলি। মূল কথাটা হচ্ছে যে এই যে আমার ইনভেলপ ছিল, এই যে ডট 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 দেখতে হচ্ছে, খুবই পাতলা করে একটা ডট ডট দেখা যাচ্ছে, এই ডট ডটটা হচ্ছে আমার ইনভেলপ, এর নিচের ডট ডটটা হচ্ছে আমার এনভেলপ। এখন আমার কাজটা কি, আমি আমি যখন এই এম ওয়েভটা দিব, মানে ইনভেলপ ওয়েভটা দিব, ফার্স্টে যখন আমার এই ডায়োডের মধ্য দিয়ে যাবে, দেখো এখানে আরসি, এই আরসিটা হচ্ছে, তোমরা লিনিয়ার সার্কিট পড়ছো বা পড়তেছো, আমি শিওর না, যত সম্ভব পড়তেছো। লিনিয়ার সার্কিটে তোমরা একটা জিনিস পাওয়ার কথা, সেটা হচ্ছে টাউ, টাইম কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে এই সার্কিটের মধ্যে আমাকে টাইম কনস্ট্যান্ট, যেহেতু ক্যাপাসিটর আছে। আচ্ছা, তোমরা ইয়ে তো পড়ছো, এই কি বলে, ক্ল্যাম্পার সার্কিট পড়ছো, ক্ল্যাম্পার সার্কিট তোমরা অবশ্যই পড়ছো ইলেকট্রনিক্সে, ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট। তো ক্ল্যাম্পার সার্কিটে কি হয় মনে আছে কিনা তোমাদের, আমি তারপর একটু মনে করাই দেই। ক্ল্যাম্পার সার্কিটে যেটা হয়, আমার সার্কিটে যে ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটর একটা সাইকেলে চার্জড হয়, আরেকটা সাইকেলে সে ডিসচার্জড হয়। ঠিক আছে, একটা সাইকেলে ক্যাপাসিটর কি হয়, চার্জড হয়, এবং আরেকটা সাইকেলে ডিসচার্জড হয়। এটার কারণে আমার যে ইনপুট ওয়েভ শেপ ছিল, সেটা ডিসি লেভেলটা চেঞ্জ হয়ে যায়। ক্ল্যাম্পারের কাজ কিন্তু কোনো কিছু কাটাকাটি করা না, মানে ক্লিপারের কাজ হচ্ছে সিগন্যালকে কাটা, বিভিন্ন জায়গায় কেটে ফেলা, সেটা তার সার্কিটটা কেমন তার উপর ডিপেন্ড করে। কিন্তু ক্ল্যাম্পারের কাজ হচ্ছে আউটপুটটাকে ডিসি লেভেলটা চেঞ্জ করে দেওয়া শুধুমাত্র, তার মানে ইনপুট ওয়েভ শেপ এবং আউটপুট ওয়েভ শেপ সেম হবে, কিন্তু ডিসি লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো যেটা হয় সাধারণত, একটা ভাবো যদি এখানে একটা এসি সিগন্যাল হয়, আমরা এম সিগন্যাল না ধরে ভাবো একটা এসি সিগন্যাল হয়, সাধারণত যেটা হয় পজিটিভ সাইকেলে আমার এই ক্যাপাসিটরটা চার্জড হয়। ঠিক আছে, আমার এই ক্যাপাসিটরটা চার্জড হয়, কারণ প্রথমে আমরা ধরে নিই যে আমাদের ক্যাপাসিটর যেটা দেওয়া আছে তার ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 0। তো পজিটিভ সাইকেলে ডায়োড থাকে ফরওয়ার্ড বায়াসে, সুতরাং আমার ক্যাপাসিটর চার্জ হয়। ঠিক আছে, আচ্ছা, এবার যখন নেগেটিভ সাইকেল আসে, নেগেটিভ সাইকেলে কিন্তু এই ডায়োডটা এই তোমার রিভার্স বায়াসে থাকে, রিভার্স বায়াসে থাকা মানে এটা ওপেন সার্কিট হয়ে যায়। সুতরাং এই ক্যাপাসিটরটা তখন ডিসচার্জ হয় এই রোধের মধ্য দিয়ে, কারণ ক্যাপাসিটরের সঙ্গে তখন আর এই এসি সিগন্যালের নেগেটিভ সাইকেলের সময় এসি সিগন্যালের মানে এসি সোর্সের কোনো সম্পর্ক থাকে না, যেহেতু এটা রিভার্স বায়াসে চলে যায়, তখন এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয় এই রোধের মধ্য দিয়ে। ঠিক আছে, ফার্স্ট অর্ডার সার্কিটের ফার্স্ট অর্ডার সার্কিটও তোমরা এটা করছো, যে তখন এই ক্যাপাসিটরটা এই রোধের মধ্যে দিয়ে ডিসচার্জ হয় এবং আউটপুটে ডিসি পাওয়া যায়। ওকে, তার মানে এই যে আরসি, টাউ ইকুয়াল টু আরসি, সেটাই হচ্ছে মূলত আমার টাইম কনস্ট্যান্ট। এবং এখানে কি বলা আছে, যে এই আরসির মাধ্যমেই, দেখো খেয়াল করো, এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই যে এখানে এসে সে কি করলো, সে ডিসচার্জ হলো, সে পিকে পৌঁছাবে, পৌঁছানোর পর ডিসচার্জ হবে। তার মানে কি, এই এম সিগন্যাল মানে আমার যে এসটি ছিল, সেই এসটি কে আমরা এখানে দিব ইনপুট আকারে, এবং তার মাধ্যমে আমার এই সি পিকে পৌঁছাবে মানে কি, এই যে আমার এই পিকে পৌঁছানোর পরে যখন নেগেটিভ সাইকেলে চলে যাবে, দেখো এটা কিন্তু নেগেটিভ সাইকেলে চলে গেল, যখন নেগেটিভ সাইকেলে চলে যাবে এই অংশটার মধ্যে কিন্তু সে কাজ করবে না বলতে আমার এই ডায়োডটা তখন রিভার্স বায়াস। তার মানে আমার এই ওয়েভটা এই পিকে পৌঁছানোর পরে যখন এই দিকে এই নামতেছে এবং নেগেটিভ সাইকেলে যখন আসে, তখন কিন্তু আমার এই ক্যাপাসিটরটা সঙ্গে এই সার্কিটের মানে ইনপুটের কোনো সম্পর্ক থাকবে না, তখন সে কি করবে, ডিসচার্জ করবে। কার মধ্য দিয়ে, এই আর এর মধ্য দিয়ে, এবং এর জন্যই এটা ডিসচার্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আবার কি হবে, যখন সে এই জায়গায় আসার পরে এবার কি, আবার পজিটিভ সাইকেল, এটা কি, এই অংশটা হচ্ছে আমার পজিটিভ সাইকেল,
ইনপুট পজিটিভ সাইকেল। তো পজিটিভ সাইকেল যখনই আবার হবে তখন কি হবে, এটা চার্জ হবে। তাহলে যখন চার্জ হবে এর জন্য এই অংশটা এইভাবে চার্জ হলো। আবার যখন পিকে পৌঁছাবে, পিকে পৌঁছানোর পরে যখন সে আবার নিচের দিকে নেমে যাবে তখন সে কি হবে, ডিসচার্জ হবে। ঠিক একইভাবে প্রত্যেকবার সে পিকে পৌঁছাবে এবং সে প্রত্যেকবার ডিসচার্জ হবে, প্রত্যেকবার পিকে পৌঁছাবে আবার প্রত্যেকবার ডিসচার্জ হবে। এখন দুইটা জিনিস মেনটেন করতে হবে, সেটা আমার আরসির মান খুব বেশি বড় হওয়া যাবে না, অথবা আরসির মান খুব কম হওয়া যাবে না, মানে আরসি টু লার্জ অথবা টু স্মল হওয়া যাবে না। যদি হয় তাহলে আমি পিক গুলা ধরতে পারবো না। যদি খুব কম হয়, যদি খুব কম হয় তাহলে আমার ওয়েভ শেপ গুলো এইরকম হবে, এই দেখো খেয়াল করো এইরকম হবে যদি খুব কম হয়। যদি খুব কম হয় তাহলে পিকে আসার পরে সে খুব স্লো ডিসচার্জ করবে। তাহলে স্লো যখন ডিসচার্জ করবে তখন কিন্তু সে ক্যারিয়ারের অনেকটা অংশ কভার করবে তার ওয়েভের মধ্যে। কিন্তু এখন দেখো সে যে এই অংশটা থেকে একটু পর্যন্ত যাচ্ছে, সে কিন্তু আমার ইনভেলপকে শুধুমাত্র ফলো করতেছে বা ট্র্যাক করতেছে। যদি এটা খুব স্লো হইতো, মানে খুব স্মল হইতো আরসির মান, তাহলে সে এখানে আসতো। আবার যদি খুব ফাস্ট হতো তাহলে কি হইতো, সে অনেকগুলো পিক মিস করতো, মিস করে আরেকটা পিকে চলে যেত। তার মানে আমাকে এই আরসির মানটা এমন ভাবে সেট করতে হবে যেন সেটা খুব বেশি বড় বা খুব কম না হয়ে যায়। ঠিক আছে, তাহলে আউটপুটটা কেমন আসে, আউটপুটটা আসবে শুধুমাত্র এরকম, এই যে খাঁজ কাটা যে অংশ তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা আউটপুট আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে যে তাহলে মানটা কি কেমন হবে, যেহেতু আমরা বললাম আরসির মানটা খুব বড় বা খুব কম হওয়া যাবে না, তো আরসির মান ইজ ফার গ্রেটার দেন 1/ωc হইতে হবে। 1/ωc বলতে হচ্ছে মূলত 1/2πfc বলতে পারো, 1/2πfc অথবা 1/fc ও বলতে পারো যদি তুমি ওইখানে এফএম বুঝাও। আর এই বিটা কি, মেসেজের ব্যান্ডউইথ, মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ আমরা এফএম ধরে নিছিলাম, তাই না? আমরা এমটি বলছিলাম এম cos 2πfmt। যদি তুমি বি ধরো তাহলে বি, যদি তুমি এফএম ধরো তাহলে এফএম। তো খেয়াল করো যেহেতু ওমেগা সি লেখছে এর জন্য 2πb লেখছে, যদি এটা তুমি এফসি লেখো তাহলে এটাও এফএম লিখবা। তার মানে আরসি মানটা কেমন হবে, সেটা এফএম এর থেকে বড় হবে বা বি এর থেকে বড় হবে, মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে 1/rc মান, মানে টাউ এর মান, 1/rc মানে টাউ এর মান এফএম এর থেকে বড় হবে কিন্তু এফসি থেকে ছোট হবে। এখন এফসি যেহেতু এফএম এর থেকে বড়, তার মানে কি এফসি এবং এফএম এর মধ্যে একটা বিরাট একটা ব্যান্ডউইথ আছে বা বিরাট একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, যে রেঞ্জের মানের মধ্যে আমরা আসলে 1/rc থেকে বসাইতে পারবো। তো এইভাবে তাহলে কি বলা হইলো, ইনভেলপ ডিটেক্টর আউটপুট ভিসি ইকুয়াল টু a প্লাস এমটি। আমার এটার আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে a প্লাস এমটি, যে ভিসি এইটা আসবে a প্লাস এমটি with a ripple frequency of omega c অথবা fc. the dc term a can be blocked out by a capacitor। তার মানে কি একটা ক্যাপাসিটর দিয়ে or a simple RC হাই পাস ফিল্টার দিয়ে আমরা এই ডিসি টার্মটাকে ব্লক করতে পারি, মানে কোনটা, এই এ টার্মটাকে ব্লক করতে পারি। তাহলে আমার আউটপুট কি, আমার এমটি দ্য রিপল মে বি রিডিউসড ফার্দার বাই অ্যানাদার লো পাস আরসি ফিল্টার। তার মানে আমরা চাইলে এই যে রিপল বলতে কি বোঝাচ্ছে, রিপল তো তোমরা ইলেকট্রনিক্সে পড়ে আসছো, রিপল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে কিছুটা উপরে উঠলো উঠে নামলো, উপরে উঠলো নামলো, উপরে উঠলো নামলো। যখন তোমরা অসিলোস্কোপে কাজ করো তখন তোমরা এরকম রিপল দেখো। তো বলা হচ্ছে যদি আমরা আরেকটা লো পাস ফিল্টার এখানে ইউজ করি তাহলে এই রিপলটাকে কমানো সম্ভব। ওকে, তাহলে আমরা কি বললাম এখানে একটু পড়ে দেখবা, আমি যে লেখাগুলো বলছি সেই লেখাগুলো একটু পড়ে দেখবা। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা আছে যে পজিটিভ সাইকেলে আমার সি চার্জ হবে, নেগেটিভ সাইকেলে আর এর মাধ্যমে সে ডিসচার্জ হবে, এবং সেটা খুব স্লো হওয়া যাবে না, খুব ফাস্ট হওয়া যাবে না। তো এই ছিল মূলত আমাদের ইনভেলপ ডিটেকশন। এবং এখান থেকে কিছু কথা বলা যায় যে এএম এর কিছু লিমিটেশনস আছে, আমি আর 5 মিনিটের মতো সময় নিব। তো কি কি বলা হচ্ছে দেখো, অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ ওয়েস্টফুল অফ ট্রান্সমিটেড পাওয়ার। তার মানে কি ট্রান্সমিটেড পাওয়ারের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশনে অনেক ওয়েস্ট হয়, এবং সেটা আমরা কোথায় দেখছিলাম, এটা তো এখানে দেখছিলাম যে আমার এফিসিয়েন্সি হচ্ছে 33.3%। তার মানে আমার সাইড ব্যান্ডে মাত্র আমি যে পরিমাণ পাওয়ার তাকে দিব, পাওয়ার কোথা থেকে আসবে, পাওয়ার আসবে ক্যারিয়ার থেকে। ক্যারিয়ারের মধ্যে যে পাওয়ার ছিল তার মধ্যে যে পাওয়ারটা তাকে দিব, তাকে নিয়ে যাওয়ার জন্য তার মাত্র 33% পাওয়ার আমার সাইড ব্যান্ড পায়। তার মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমার পাওয়ার লস হচ্ছে। ঠিক আছে, দ্য ক্যারিয়ার ওয়েভ সিটি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট of the empty the transmission of carrier wave therefore represent a waste of power। ঠিক আছে, which means that the amplitude modulation only a fraction of the total transmitted power is actually affected by empty। তার মানে এমটি এর মাধ্যমে খুবই সামান্য পরিমাণ পাওয়ার আসলে আমরা পাস করাইতে পারি। তার মানে কি
এটার ইকুয়েশনের মাধ্যমে দেখলাম খুবই সামান্য বলতে 3/1 মানে তো সামান্যই। আচ্ছা, আরেকটা কি অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ ওয়েস্টফুল অফ ট্রান্স চ্যানেল ব্যান্ডউইথ। আচ্ছা দেখো, আপার এবং লোয়ার সাইড ব্যান্ড অফ অ্যান এম ওয়েভ আর ইউনিকলি রিলেটেড টু ইচ আদার বাই ভার্চু অফ देयर সিমেট্রি অ্যাবাউট দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হেন্স গিভেন বাই। আচ্ছা, এটা মানে হচ্ছে আমরা যে ওয়েভগুলো দেখছিলাম, একটা ছবি একটু যেতে হবে ব্যাকে, এই ছবিটা, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই এফসির সঙ্গে যে দুটা আমার সাইড ব্যান্ড আছে তার জন্য আমার 2 FM পরিমাণ ব্যান্ডউইথ লাগে। তার মানে কি আমার মেসেজের ব্যান্ডউইথ ছিল FM, কিন্তু আমাকে তার একটা মানে তার এই পার্টটা শুধুমাত্র পাস করতে আমাকে তার ডাবল পরিমাণ ব্যান্ডউইথ দিতে হচ্ছে, আবার এই পরিমাণ পাস করতে তার ডাবল পরিমাণ ব্যান্ডউইথ দিতে হচ্ছে। তার মানে কি আমার মেসেজ সিগন্যালের ডাবল পরিমাণ ব্যান্ডউইথ আমাকে দিতে হচ্ছে তাকে পাস করানোর জন্য। ঠিক আছে, তার মানে বলা হচ্ছে যে ওয়েস্টফুল অফ চ্যানেল ব্যান্ডউইথ। ঠিক আছে, এবং as it requires a transmission bandwidth equal to twice of the message bandwidth, যেটা আমি বললাম যেহেতু এফএম যদি আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ হয় তাহলে আমার ট্রান্সমিশন ব্যান্ডউইথটা ডাবল লাগে। সুতরাং এটাও আসলে বলতে পারি আমরা ওয়েস্টফুল অফ চ্যানেল ব্যান্ডউইথ। আচ্ছা, এবার এই এএম এর এই দুটো সমস্যা, কোন দুটো সমস্যা? দুটো সমস্যা, একটা ট্রান্সমিটেড পাওয়ার, একটা হচ্ছে চ্যানেল ব্যান্ডউইথ। এই দুটো সমস্যা সমাধান করার জন্য মূলত আমরা ডিএসপিএসসি বা ডাবল সাইডব্যান্ড সাবটেক্সট ক্যারিয়ার মডুলেশন করি, যেখানে আমার মেসেজ ব্যান্ডউইথে আসলে ট্রান্সমিশন ব্যান্ডউইথও তেমন চেঞ্জ হয় না, সেমই থাকে, কিন্তু আমার এই লোয়ার সাইড ব্যান্ড এবং আপার সাইড ব্যান্ডের মধ্যে যে পাওয়ারটা যায় সেই পাওয়ারটা আসলে অনেকটা সেভ হয়। ঠিক আছে, এটা আমরা করব যখন ডাবল সাইড ব্যান্ড সাবটেক্সট ক্যারিয়ার করব। আর সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশনে কি হয়, আমরা যে কোনো একটা সাইড ব্যান্ডকে পাঠাবো, তার মানে আইদার আপার সাইড ব্যান্ড পাঠাবো নাহলে লোয়ার সাইড ব্যান্ড পাঠাবো। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো যে শুধুমাত্র এফএম পরিমাণ ব্যান্ডউইথে আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিসকাস তো করবোই, কারণ এগুলো আমাদের টপিকস, এগুলো আমরা করবো। আচ্ছা, আরেকটা আছে ভেস্টিজিয়াল মডুলেশন, সেখানেও আর কি আমাদের ব্যান্ডউইথে কিছুটা বেশি লাগলেও আমাদের পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে কিছুটা কম, আমাদের কিছুটা পাওয়ার কম লস হয়। তো এই ছিল আমাদের এএমওএফ এর অ্যামপ্লিটিউড মডুলেশন বলতে পারো এখানেই শেষ। এর বাইরে শুধুমাত্র আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাথমেটিক্স কিছু করব, যেটা হচ্ছে তার পাওয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমরা আজকের ক্লাসে লিখে দিয়েছিলাম। তো ওকে, আজকের ক্লাস একটু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।